continent a new nation, conceived in liberty and dedicated to the proposition that all men are created equal. Now we are engaged in a great civil war, testing whether that nation, or any nation so conceived and so dedicated, can जो आज़ादी की लड़ाई छेड़ रखी है उसे तब तक जारी रखना होगा जब तक हमें मुकम्मल आज़ादी हासिल न हो। दलादली, बहस मुबाहस, we all want to help one another. Human beings are like that. We want to live by each other's happiness, not by each other's misery. We don't want to hate and despise one another. In this world there's room for everyone. The good earth is rich. It can provide for everyone the way of life. have died in vain, that this nation, under God, और कमजोर কোথায় এটা ছেড়ে দিল আমাকে, কোথায় এসে পড়লো এটা তো বুঝতে পারছি না। কোথায় ছেড়ে দিলে কি জায়গা বোঝা যায় নাকি? ইতিহাস ও আপনারা, আমি মানে সূত্রধার, বুঝলেন? মানে কেউ বা কারা মানে আমাকে ঠেলে দেয় ইতিহাসের কোনো একটা সময়কালে। এবার আমি কিছুতেই বুঝতে কি পড়ে আছি, এগুলো কী এগুলো পড়ে আছে দেখছি। এগুলো কুড়িয়ে নিয়ে একটা গল্প যদি বানাতেও চায়, দাঁড়ান দেখি। হ্যাঁ, আরও আছে এখানে। পড়ে গেল ছেঁড়া পুঁতি দিয়ে কাজ চালিয়ে কোনো রকমে। এদিকে আছে, জানেন আমার না থামার উপায় নেই, বিশ্রামের সময় নেই, ছুটি নেওয়ার নিয়ম নেই, কৈফিয়ত চাওয়ার উপর আলা নেই। শুধু মানে তিনি থাকলেও আমি অন্তত তাকে দেখতে পাই না, তিনি অদৃশ্য। শুধু জানি ইতিহাসের কোনো একটা সময়কালে আমাকে এইভাবে ঠেলে দেওয়া হবে, আর এইগুলো পুঁথিপত্র কুড়িয়ে একটা কিছু গল্প আর সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে বলতে হবে। দেখি আজকে কী পেলাম, কিছু খুঁজে পাই না। দেখি আন্তিগোনে, আন্তিগোনে কি 2500 বছর আগের গ্রিস দেশ, থিপস নগর। হ্যাঁ, আরে দেখি কি লেখা। থিপসের রাজা অয়দিপাউসের মর্মান্তিক মৃত্যু ও রানী জোকাস্তার আত্মহত্যার পর ঠিক হয় তার 2 পুত্রই রাজা হবে। পালা করে 1 বছর 1 জন। এই ব্যবস্থায় প্রাথমিকভাবে 2 ছেলেরই সম্মতি ছিল। প্রথমে বড় ছেলে এটিওক্লেস 1 বছর রাজত্ব করল,
কিন্তু দ্বিতীয় বছরের জন্য সে এত সহজে ছোট ভাই পলিনাইকাসকে সিংহাসন ছেড়ে দিতে রাজি হলো না। পলিনাইকাস তখন ছটি বিদেশি রাজ্যের সাথে মিত্রতা স্থাপন করে তাদের নিয়ে সরাসরি থিবস আক্রমণ করলো। কিন্তু যুদ্ধে তার হলো শোচনীয় পরাজয়। নগরের 7টি তরুণের সামনে সে এবং এথিওক্লেস একই সাথে পরস্পরের বুকে তরবারি বসিয়ে দিল। ওইখানেই এথিওক্লেস এবং পলিনাইকাস মারা যায়। এই গৃহযুদ্ধ শেষ হয়েছে দিন 5 আগে। 4 দিন আগে অয়দিপাসের শ্যালক মহারানী জোকাস্তার ভাই ক্রেয়ন রাজা হয়েছেন। ক্রেয়ন যুদ্ধে ছিলেন এথিওক্লেসের পক্ষে, মানে পলিনাইকাসের বিপক্ষে। তাই রাজা হয়ে তিনি পবিত্র রাজাজ্ঞা ঘোষণা করেছেন যে বড় ভাই এথিওক্লেসকে রাষ্ট্রীয় সমারোহ ও সম্মানের সাথে দেশপ্রেমিকের মর্যাদায় সমাধিস্থ করা হবে। কিন্তু ছোট ভাই পলিনাইকাসের মৃতদেহ ফেলে আসা হবে নগর প্রাচীরের বাইরে। সেখানে ওই মৃতদেহ পচবে, গলবে, চিল, শকুন, কুকুর, শেয়ালে ছিঁড়ে খাবে। কেউ তার জন্য শোক তো দূরের কথা, এক ফোঁটা চোখের জলও ফেলবে না। তার স্মৃতিতে কোনো সমাধি ফলক, কোনো শোক গাথা তৈরি হবে না। আর চরম আদেশ, কেউ যদি পলিনাইকাসের মৃতদেহকে এতটুকু সম্মান প্রদর্শন করে কিংবা সমাধি দেওয়ার সামান্য চেষ্টাটুকুও করে, রাজার কাছে সেও পলিনাইকাসের মতো দেশদ্রোহী হিসেবে চিহ্নিত হবে এবং তার জন্য থাকবে রাজদ্রোহিতার ক্ষমাহীন শাস্তি। থিবসের প্রজাবৃন্দ শোনো, মহারাজ ক্রেয়ন ঘোষণা করেছেন যে পলিনাইকাস দেশদ্রোহী, অপরাধী ও বিশ্বাসঘাতক। তাই শাস্তি স্বরূপ তার মৃতদেহ নগর প্রাচীরের বাইরে ফেলে রাখা হবে। তার স্মৃতিতে কোনো সমাধি ফলক স্থাপন করা যাবে না। তার জন্যে কোনো শোক গাথা রচনা করা যাবে না। নগর প্রাচীরের বাইরে পড়ে থাকা তার মৃতদেহ শকুনি, কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর মহারাজের আদেশ, যদি কেউ শাস্ত্র মতে পলিনাইকাসের মৃতদেহ সমাহিত করার চেষ্টা করে, তাকেও রাজদ্রোহী হিসেবে ঘোষণা করা হবে। তাকে এবং তার সমস্ত পরিবারকে চরম শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাজা হওয়ার আগে ক্রেয়ন অন্যরকম ছিলেন। রাত জেগে গান বাজনা করতেন, পুঁথিপত্র পড়তেন, এমনকি ইতিহাস নিয়েও চর্চা করতেন মাঝে মাঝে। অয়দিপাস যখন রাজা ছিলেন তখন ওনার বয়স কম ছিল। তার উপরে উনি ছিলেন রাজার শ্যালক, রাজার একান্ত পরামর্শদাতা। কিন্তু তারপর যখন অয়দিপাস ও মহারানী জোকাস্তার চরম সত্য উদ্ঘাটিত হলো, রাজা রানী দুজনেই নিজেদের পাপে জর্জরিত হয়ে নিজেদের ওপরে ঘৃণায়, আত্মগ্লানিতে নিজেদের জীবন নাশ করলেন, তখন থেকে ক্রেয়নও কেমন বদলে গেলেন। অনেক পরিণত হয়ে গেলেন, অনেক কঠোর হয়ে গেলেন। আর তারপর 2 রাজপুত্রের আনা গৃহযুদ্ধে থিবসের যে অপরিসীম ক্ষয়ক্ষতি হয়েছিল, তা দেখে ক্রেয়নের কঠোরতা যেন আরো বেড়ে গেল। যেন প্রতি মুহূর্তে তাকে প্রমাণ দিতে হবে নিজের উপযুক্ততার, যেন কেউ তার দিকে অঙ্গুলি নির্দেশ করে না বলতে পারে তিনি ভাগ্য বলে রাজা হয়েছেন, নিজের যোগ্যতায় নয়। সেই রাজশক্তির
প্রথম প্রদর্শন পলিনাইকাসের মৃতদেহের প্রতি নেওয়া এই সিদ্ধান্ত। এই রাজাদেশের পর ক্রেয়ন রাজসভার সব প্রবীণকে একত্রিত করলেন। উদ্দেশ্য তার রাজকর্তব্য ও রাজাদর্শের ব্যাপারে তাদের অবহিত করা। বহুদিন থেকে আপনারা নিজেদের বিচক্ষণতা, জ্ঞান এবং পরিশ্রম দিয়ে থিবসের রাজবংশকে সুপথে চালনা করেছেন। আপনারাই থিবসের রাজার প্রধান উপদেষ্টা। আপনাদের আনুগত্যে কোনো খাদ নেই। প্রাচীন লায়াস আর অয়দিপাউসের আমলে আপনারাই থিবসকে তার স্বগরিমায় প্রতিষ্ঠিত করেছেন। আমি জানি গত কয়েক মাস আমাদের প্রিয় মাতৃভূমিতে চলেছে একের পর এক দুর্ঘটনা, আর এও জানি আপনাদের উপযুক্ত পরামর্শ বা উপদেশ না পেলে পরিণাম হয়তো আরো খারাপের দিকে যেতে পারত। কিন্তু অবশেষে ঈশ্বরের দয়ায় সব ঝড় থেমেছে। আমরা আবার নতুন আলোর মুখ দেখতে চলেছি। দুই রাজপুত্রের মধ্যে যে ভয়ঙ্কর গৃহযুদ্ধ থিবস অনুভব করেছে তা একদিকে যেমন দুর্ভাগ্যজনক, অন্যদিকে তেমনই নিন্দনীয়। তবে নিজ কর্মফলে অপরাধীর উপযুক্ত শাস্তিই হয়েছে। সিংহাসন গ্রহণের পর আমি প্রথম ঘোষণা করেছি, রাজদ্রোহী পলিনাইকাসের যেন কবর না জোটে। নিজের পিতৃরাজ্যকে যে বিদেশি রথের চাকায় পিষ্ট করতে চায়, সিংহাসনের লোভে যে নিজের আত্মীয় স্বজনের রক্ত বাওয়াতে চায়, তার মৃতদেহের সৎকার করুক চিল, শকুন আর কুকুরেরা। রাজমুকুট যখন গ্রহণ করেছি তখন আপনাদের এও জানিয়ে রাখি, আমার কাছে রাজদণ্ডের থেকে বড় কেউ নেই, এমনকি স্বয়ং আমিও নেই। রাষ্ট্রের ক্ষতি সাধনে উদ্যত কোনো ষড়যন্ত্রে আমার কোনো ক্ষমা নেই। দেশদ্রোহীর সাথে আমার কোনো আপোষ নেই, আর এই থিবসে দেশদ্রোহীর কোনো বন্ধু নেই, আত্মীয় নেই, আর তার জন্য কোনো সহানুভূতিও নেই। আমার কাছে রাষ্ট্রের চেয়ে বড় মিত্র নেই, আইনের চেয়ে বড় সন্ধি নেই, আর দেশ প্রেমিকের চেয়ে বড় স্বজন নেই। আপনাদের সাহায্য আগের মতো আশা করি বলেই আজ আপনাদের সামনে নিজের সাথে সাথে থিবসের ভবিষ্যৎ মেলে ধরলাম। যে কোনো প্রয়োজনে আমি ক্রেয়ন, থিবসের বর্তমান রাজা, আপনাদের পাশে আছি। আমি চাই আমি এবং আপনারা মিলে থিবসকে আবার পূর্ব গৌরবে ফিরিয়ে নিয়ে যাই। শেষ হোক সব দুঃসময়। জিউসের শক্তিতে থিবসে শুরু হোক আবার সুবর্ণ যুগ। মহারাজ, দৈবজ্ঞ মহাগুরু তিরেসিয়াস এসেছেন। তিনি মহারাজের সাক্ষাৎ প্রার্থী। তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? সাদরে সসম্মানে নিয়ে এসো তাকে, এখনই যাও। আসুন মহাগুরু। স্বাগতম, সুস্বাগতম মহাপ্রভু তিরেসিয়াস। আমার অভিবাদন গ্রহণ করুন। অভিবাদন রাজা। আপনার শরীর ভালো আছে তো? জিউসের আশীর্বাদে ভালোই আছি। এ বয়সে ঈশ্বরের সেবায় যতটা ভালো থাকা যায় আর কি। থিবসের সবাই রোজ অন্তত একবার আপনার সুস্বাস্থ্য কামনা করে মহাগুরু। আমরা সবাই আপনার দীর্ঘায়ু আশা করি। থিবসের মঙ্গল কামনা আর দেবতার সাধনা, এই নিয়ে সুখে দুঃখে কেটে গেল। এবার কোনো যোগ্য লোকের হাতে
মন্দিরের ভার তুলে দিতে পারলে আমার ছুটি, নিশ্চিন্তে চোখ বুঝতে পারি। ও কথা বলবেন না মহাগুরু। থিবস এখন অনেক কিছু চায় আপনার কাছে। দীর্ঘদিন ধরে দেবতারা আপনার মাধ্যমেই আমাদেরকে সঠিক পথ দেখিয়ে এসেছেন। আপনার দিব্য দৃষ্টি না থাকলে থিবসকে যে কতবার দেবরসে পড়তে হতো তার কোনো ইয়াত্তা নেই। আজও আমার সিংহাসন গ্রহণের পর আপনার আশীর্বাদের প্রবল দরকার। যতদিন নিঃশ্বাস আছে ততদিনই আপনার পাশে, থিবসের পাশে আমি আছি রাজা। আসলে এত যুদ্ধ, এত মৃত্যু, এত রক্তপাত দেখে আমি বড় বিচলিত ছিলাম। ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু দেবতারা যে কেমন ভাবে নেবেন এ ভেবে বড়ই শঙ্কা হচ্ছিল। এখন তো আপনার শঙ্কার সব কারণ ঘুচেছে মহাগুরু। সুদিন এসেছে থিবসে। আমি জানি রাজদ্রোহী বিশ্বাসঘাতকরা থিবসকে ধ্বংসের পথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এখন তো তারাও উপযুক্ত প্রতিফল পেয়েছে। হ্যাঁ, তার জন্য হয়তো আমাদের ঘরের অনেক বীর সন্তানকে আত্মবলি দিতে হয়েছে, কিন্তু তাদের সেই আত্মত্যাগও সার্থক হয়েছে আমাদের এই বিজয়ে। এখন তো আর দেবতাদের রুষ্ট হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ হ্যাঁ রাজা, তা ঠিক, আমি মানছি। আসলে মহাগুরু, আমার মনে হচ্ছে আপনাকে কিছু একটা ভাবাচ্ছে। কোনো একটা আশঙ্কা আপনি কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলতে পারছেন না। আমাকে আমাকে ক্ষমা করবেন রাজা। আমার উদ্দেশ্য আপনার কথায় সন্দেহ প্রকাশ করা নয়। আমি জানি মহাগুরু, সন্দেহ প্রকাশ আপনি করছেন না। আমি শুধু জানতে চাই কি সেই আশঙ্কা, কি সেই দুশ্চিন্তা যা আপনাকে আশাবাদী হতে বাধা দিচ্ছে। রাজা, আপনি জানেন আমার যখন 12 বছর বয়স তখন থেকে আমি এই ক্ষমতার অধিকারী হই। প্রথমে ভাবতাম আমার বোধহয় কোনো অসুখ হয়েছে, কেউ বলতো পাগল হয়ে গেছি। আমার আমার খুব কষ্ট হতো, খুব খুব মাথার যন্ত্রণা হতো। আমি জন্মান্ধ, কিন্তু কিন্তু চোখের সামনে সারা সমাজের হাহাকার, কান্না, মৃত্যু। ও আমি আর পারতাম না, ছটফট করতাম, কাঁদতাম খুব। তারপর যখন আমাকে মন্দিরে রেখে আসা হলো, তখনকার প্রধান পুরোহিত আমাকে দেখে বললেন আমার ওপর রয়েছে নাকি দেবতাদের আশীর্বাদ। দেবতারা নাকি আমাকে আসন্ন বিপদের সতর্ক বার্তা দিতে চান। তাই আমি চোখ বেঁধে রাখি। এই বাঁধন আমি দিনে একবার খুলি, জিউসের মূর্তির সামনে। পবিত্র জলে দেখতে পাই দেবতাদের সতর্ক বার্তা। অবশ্য রোজ যে মহাগুরু, আপনি যা বলছেন তা থিবসের ঘরে ঘরে প্রতিটি শিশুও জানে। নতুন কোনো বিদ্যার্থী পাঠ শুরু করলে তাকেও জানতে হয় আপনার উপর দেবতার আশীর্বাদের এই আশ্চর্য কাহিনী, কিন্তু এর সাথে আপনার দুশ্চিন্তার কোনো কারণ আমি খুঁজে পেলাম না মহাগুরু। থিবসের গৃহযুদ্ধের পর এই চার দিন আমি কোনো বার্তাই পাইনি। ভেবেছিলাম এবার বোধহয় এলো সেই বহু কাঙ্ক্ষিত সুসময়। কিন্তু আজ দুপুরে এলো এক অন্য বার্তা, অজানা, দুর্বোধ্য, কোনো অর্থই খুঁজে পেলাম না তার। কি সেই বার্তা? আপনি কি দেখলেন? দেখলাম
থিবসের প্রাসাদ জ্বলছে, দাও দাও আগুন চারপাশে, আর আর রক্তের স্রোত, আর 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 কোনো শত্রু, কোনো বিদেশি হানাদার, না কোনো গুপ্ত ঘাতক? আর দেখলাম সেই জ্বলন্ত রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে রয়েছে একজন মেয়ে। মেয়ে? হ্যাঁ রাজা, একজন মেয়ে। কে সেই মেয়ে? আমি আমি তার মুখ দেখতে পাইনি, শুধু শুধু দেখলাম আগুনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে যেন এক পোড়া ছায়া। চুলগুলো তার উঠছে, পোশাকগুলো অবিন্যস্ত, আর আর কিছু আর কিছু দেখতে পেলাম না। তারপর থেকে মনটা বড় বিচলিত রাজা। মহাগুরু, এমনও তো হতে পারে যে দেবতারা অন্যভাবে আপনাকে কিছু বলার চেষ্টা করছেন। হয়তো দেবতারা বলতে চেয়েছেন এই রাজপ্রাসাদে যেন আর বিভেদ না আসে, তাহলে হয়তো আবার রক্তপাত হবে। হয়তো হয়তো দেবতারা নারী নির্যাতনের বিপক্ষে কথা বলছেন। কিন্তু রাজা, সেই মেয়ে, আমি যে তার অবয়ব দেখেছি। কে সে? কি চায় সে? আমি আপনাকে আশ্বস্ত করতে পারি মহাগুরু, আমার রাজত্বে থিবসে কোনো মহিলার উপর কোনো অন্যায় আমি হতে দেব না। থিবসে মহিলার উপর অন্যায় করা অপরাধীর শাস্তি অনিবার্য, কাজেই আপনি নিশ্চিন্ত থাকুন। কোনো মেয়েকেই অগ্নিকুণ্ডর সামনে এলো চুলে দাঁড়াতে হবে না। কিন্তু রাজা, এ যদি কোনো আসন্ন বিপদের পূর্বাভাস হয়, আমার দিব্য দৃষ্টি আমাকে ভীত করে তুলছে। আমার মনে হয় আগের সব বিপদের মতো এই বিপদও দূর হবে। হয়তো আপনার ভবিষ্যৎবাণী এই বিপদকে ঘটার আগেই প্রতিহত করবে। আমার রাজত্বে থিবসের সুসময় আমি ফিরিয়ে আনবই মহাগুরু। আপনি দেখেছেন আমার প্রথম আদেশই ছিল দেশপ্রেমিককে বীরের সম্মান দাও, আর দেশদ্রোহী বিশ্বাসঘাতক যেন মরার পরের শান্তিও না পায়। কিন্তু রাজা, পলিনাইকাসের দেহ কি এইভাবে ফেলে রাখা ঠিক? একজন রাজদ্রোহীর দেহ টুকরো টুকরো করে রাজ্যের সীমার বাইরে ছড়িয়ে দেওয়া উচিত। কিন্তু পলিনাইকাস তার চেয়েও ভিন্ন। তার শরীরে থিবসের তরবারি ছোঁয়ানো উচিত নয়। কিন্তু যদি তার কোনো মিত্র তার মৃতদেহ কবর দেওয়ার চেষ্টা করে? ওই মৃতদেহের চারপাশে আমি পাহারা বসিয়েছি, কেউ ধরা পড়লে তার চরম শাস্তি। তার মানে রাজা, আপনি আপনার এই সিদ্ধান্তে সুনিশ্চিত যে এতে থিবসের মঙ্গলই হবে? কোন রাজ্যে মঙ্গল তখনই আসে মহাগুরু, যখন সেখানে শান্তি আসে। আর শান্তি আনার প্রথম পদক্ষেপ হলো শৃঙ্খলা আনা। শৃঙ্খলা আনতে গেলে কিছু দৃষ্টান্তমূলক ব্যবস্থা তো নিতেই হয়। কিন্তু প্রজাদের ওপর কোনো কিছু আরোপ করে দেওয়া? কিছু রোগের আরোপ মুখে নিলে বিস্বাদ লাগে মহাগুরু, কিন্তু সুস্থ হতে গেলে তা গ্রহণ করাটা আবশ্যিক। আমার শুধু একটাই ভাবনা, এই আরোপ সইবার মতো শক্তি এই দেহে আছে কিনা। যাই হোক, মেনিউসের পুত্র, জিউস আপনাকে আরো এগিয়ে যাওয়ার শক্তি দিন, আপনার খ্যাতি অমরত্ব লাভ করুক। আমার পূজার সময় হলো, আমি আসি রাজা। ধন্যবাদ মহাগুরু। পূজার সময় হলো। আসুন মহাগুরু। দেমেট্রিউস একজন মেয়ে, একজন মেয়ে দেমেট্রিউস।